রিপোর্টেড একটা মামলা, সেই মামলাতেও আমরা জেলাতে একটা মামলা হয়েছিল, সেই মামলাতেও এই এই কথাগুলো উঠে এসেছে। আব্দুল মালিক ভার্সেস, বিভিন্ন বইতে পাবেন, আপনার আইন পাঠে পেতে পারেন, তারপরে হচ্ছে বিএলডিতে ডাইরেক্ট পাবেন। আর একটা বই আছে হচ্ছে হাওলাদারের একটা বই আছে, সেখানেও পাবেন। এই মামলাটা একটা বিখ্যাত মামলা হিসেবে ট্রিট করা হয়। আর আপনি দুটো উদাহরণের কথা দিয়েছেন, এক্স্যাক্টলি এই দুটো উদাহরণই সবচেয়ে বেশি পায়। যে উদাহরণটা হচ্ছে এ তার স্ত্রীকে হ্যাঁ, কত এখন কিভাবে মৃত্যুবরণ করেছে তার প্রমাণের দায়ভার কার? উত্তরটা কি স্যার? ওই যে বি কিভাবে, হ্যাঁ বি স্যার এখানে হবে স্যার প্রমাণের দায়ভার হচ্ছে যে আর ড্যাশ এটিএস এ যেটা নিছিস হ্যাঁ টিএস স্কুলের এস সরি, আমরা আসলে স্কুল একটা প্রশ্ন জিজ্ঞেস করি এবং এই প্রশ্নটাতে আপনার জ্ঞান ও এস এস কতটুকু একই সাথে আপনি উত্তর দিচ্ছেন কিভাবে সেগুলো সহ আলোচনা করা যায়। টি 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 তো টিটা ঠিক আছে, টির পরে মনে হয় এস, অনেক সময় যারা সুফির এস। অনেক সময় উপকারী হয় না। That's why যে বিষয়টা হ্যাঁ, কিভাবে আর ওয়াই দিছে কোনটা? এই প্রশ্ন সম্পর্কে আপনার গভীরতা কত সেগুলো আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। আর আপনি আপনাকে অনেকক্ষণ সময় রেখেছিলাম এবং আপনি ভালো উত্তর ও দিচ্ছেন। এ আর টি এইচ এল আই এন ভালো কন্টিনিউ করেন, ঈদের ছুটিতে আবার হারিয়ে ডিএস যাবে কথা। না স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডি ডি ঢাকার ডি কেমন আছেন ভাইয়া? ডিএস ইসলাম ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু গরু কিনা হয়েছে নাকি কি অবস্থা? হাটে যাবেন? একজন মেসেজ দিচ্ছে ভাইয়া হাটে যাব। ও আচ্ছা স্যার, গরু স্যার আমরা তো চাচা তো চাচা যেটা তো মানে যেটা ভাই মিলেরা দিই স্যার, তো কেনা হয়েছে ওটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, জি স্যার। প্রশ্নটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং জি স্যার, অবশ্যই আপনার প্রশ্নের মাধ্যমে অন্যজন এখান থেকে অনেক কিছু শিখবে, তাই না? চেষ্টা করি স্যার। এই এই যে কিছুক্ষণ আগেও আলোচনা করেছি এই সেকশনগুলো, আবার একটু মনে করা দিতে চাচ্ছি। কনক্লুসিভ প্রুফ জি স্যার। এভিডেন্স একটা কোন সেকশন আলোচনা করা হয়েছে? 41 এবং 112। কি আছে? 41 সেকশনে 4টা বিষয় আছে। সেটা হচ্ছে প্রবেট এখতিয়ার, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি এবং ইনসলভেন্সি। ভেরি গুড। জি। আর আর হচ্ছে 112তে বলছে যে বিবাহ বন্ধন মানে স্থির থাকাকালীন সন্তানের লেজিটিমেসিটি নিয়ে আলোচনা করা হয়েছে স্যার। ভেরি গুড। সন্তানের বৈধ পিতাকে সেটা একটা কনক্লুসিভ প্রুফ, তাই না? জি স্যার। এবং যদি বিবাহ ভেঙে যায় আর কি, বা ডিভোর্স হয়, 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মলাভ করে সেটা বৈধ। ভেরি গুড। 7 এবং 8 নাম্বার সেকশন একই সাথে ব্যাখ্যা করবেন। আমি এর মধ্যে একটা রুটি খাইতে থাকবো। হ্যাঁ, মানে 107 এবং 8। হুম 107-এ বলছে স্যার যে 30 বছর জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণের দায়িত্ব। ওকে। আর 108-এ বলল যে 7 বছর দেখা নাই এরকম ব্যক্তিকে জীবিত হিসাবে, না স্যার, মৃত্যু, হ্যাঁ, 7 বছর দেখা হয় নাই এরকম ব্যক্তিকে জীবিত প্রমাণের যে ভারটা বা দায়িত্ব, সেটা 107-এ 8-এ বলছে। তাহলে এই যে 108 নাম্বার ধারায় আদালত কোন ধরনের অনুমান করতে পারে? স্যার এটা মে প্রিজম। ওকে। 108 মে প্রিজম না শাল প্রিজম? স্যার 108
108 শ্যাল প্রিজন তো স্যার আমি 79 থেকে 85, 89, তারপরে হচ্ছে 100, স্যার একটু কনফিউশন হচ্ছে স্যার। মৃত মৃত অনুমান বা জীবিত প্রমাণের দায়ভার সম্পর্কে কোথায় বলা আছে? মৃত এবং জীবিত, মৃত অনুমান বা জীবিত প্রমাণের দায়ভার। স্যার এটা তো 107-8 তো স্যার। হুম, যে কোনো একটা অ্যান্সার বলতে হবে। মৃত বা জীবিত অনুমান, হ্যাঁ, আমি বলছি মৃত অনুমান জীবিত প্রমাণের দায়ভার। মৃত অনুমান জীবিত প্রমাণ, স্যার এটা 107-এ। 108। ও আচ্ছা স্যার 108। তার কাছে জীবিত প্রমাণ করতে হচ্ছে 7 বছর যাবত সে নিখোঁজ, জি স্যার, জি স্যার, জি স্যার, তাই না? জি স্যার। আর যদি এরকম বলা যায় তো আপনার উত্তর হইতো যদি সাক্ষ্য আইনের কত ধারায় জীবিত অনুমান মৃত প্রমাণ, জি স্যার, তখন আমরা বলতে পারতেন 107। 107। আর 8 যখন হচ্ছে তখন আপনাকে কি করতে হচ্ছে? জীবিতটাই প্রমাণ করতে হচ্ছে। জি স্যার, মৃত অনুমান জীবিতটা প্রমাণ করতে হচ্ছে। জি স্যার, জি, জি স্যার, আপনাকে শুধুমাত্র মনে রাখতে হচ্ছে যে প্রমাণটা আমাকে কি করতে হচ্ছে। কি করতে হচ্ছে? জি স্যার, এটা যদি মনে করেন যেভাবে প্রশ্ন করুন এই ধরনের, ধরেন আপনি কিন্তু জানেন প্রশ্নের উত্তরটা কিন্তু জানেন কয় বছর বেঁচে থাকা, কয় বছর, কিন্তু এই যে যদি একটু ঘুরে দেয় আপনাকে তখন আইডেন্টিফাই করতে হবে যে আমি উত্তরটা কিভাবে দেব, আমাকে প্রমাণ করতে বলতেছে কি। জি স্যার। কত বছর যাবত একজন ব্যক্তি সুলতানা আপা মনে হয় আনমিউট করছে, কারণ উনি আনমিউট করলে এরকম কথা হয়। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে কি আমরা ওটা মে প্রিজন ধরে নেব? জি, কত বছর মধ্যে যে লোক জীবিত ছিল সে লোক যদি কেউ মৃত্যু বলে দাবি করে প্রমাণের দায়িত্ব তার। কত বছর তাকে জীবিত থাকতে হবে ভাইয়া? 30 বছর স্যার। 30 বছর। একজন ব্যক্তি মৃত বলে বলে অনুমান করা যায়, কত বছর যদি ওই ব্যক্তির খোঁজ খবর না পাওয়া যায়? 7 বছর। প্রশ্নটা তো আমরা এখন ক্লিয়ার, তাই না? জি স্যার। এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন আশা করি ইনশাআল্লাহ স্যার পাবো। 12 নাম্বার সেকশনে তো অলরেডি আপনি একটা উত্তর দিয়ে দিলেন, তাই না? কি কি ভাইয়া 12 নাম্বার সেকশন আবার একটু বলেন। 12 নম্বর সেকশন হচ্ছে যে সন্তানের বৈধতা নিয়ে যে প্রশ্নের বিষয়টা, লেজিটিমেসিটি অফ চাইল্ড। হ্যাঁ, এটা আমরা কি করব, কিভাবে বুঝবো? বিবাহ বন্ধন স্থির থাকাকালীন সন্তান বৈধ, আর যদি আপনার বিবাহ বন্ধন না থাকে অর্থাৎ ডিভোর্স হয় সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মলাভ করে সেটা বৈধ। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। সাক্ষ্য আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ কত দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তান বৈধ হবে? 280 দিন। সাক্ষ্য আইনের 112 ধারায় সন্তান বৈধতা সম্পর্কে কোন ধরনের অনুমান করা যায়? এটা তো স্যার কনক্লুসিভ প্রুফ, এটা কনক্লুসিভ প্রুফ। বাট খণ্ডনযোগ্য স্যার। জি, যে সন্তান তার পিতা বা মাতার মধ্যে বৈধ বিবাহ স্থিতিকাল থাকা অবস্থায় পিতা মাতার বিচ্ছেদ হয় 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করলে ওই সময় তার মাতা যদি অবিবাহিত থাকে তাহলে উক্ত সন্তান বৈধ। পিতার বৈধ সন্তান। এটা তাহলে কি চূড়ান্ত প্রমাণিত, অনুমানযোগ্য, চূড়ান্ত ভাবে প্রমাণিত না, নাকি এটা কোনো বৈধ? চূড়ান্তভাবে প্রমাণিত স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই একই শব্দ দুই ভাবে
জানার চেষ্টা করলাম। ইংলিশে বলতেছে কনক্লুসিভ প্রুফ, বাংলায় বলতেছে চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ। কোন সময় কোন প্রশ্ন কোন শব্দ দিয়ে বলবে, এখানে সবচেয়ে কি পয়েন্ট কি আমাদের এখনো চূড়ান্ত ভাবে প্রমাণিত। নাম্বার 2, দুইজনের মধ্যে বৈধ সম্পর্ক থাকতে হবে, সন্তান জন্মগ্রহণ করতে হবে 80 দিনের 280 মধ্যে। দিন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে একটু খাওয়ার সময় দেওয়ার জন্য। কথাও বলতেছিলাম, একটু খেয়েও নিলাম। ওকে, তাহলে আমাদের 12 নম্বর সেকশন থেকে যে প্রশ্নই করুক না কেন, প্রশ্ন আমরা পারবো। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে সেকশন 14। এখান থেকে কোনো না কোনো ভাবে আপনাকে প্রশ্ন করবে। এই 14তে যখন রায় দেয়, কোর্ট যখন রায় দেয়, অনেক জায়গায় এই রায়ের বিভিন্ন উপধারাগুলো, 14 উপধারাগুলো, অর্থাৎ প্রায় 9টি ঘটনা আদালত মেপ্রিজিয়ন দ্য এক্সিস্টিং অফ ফ্যাক্ট, যেটা বলতেছি প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, এটাকে ঘটনার সম্পর্কিত অনুমান, 9টা ঘটনার সম্পর্কিত অনুমান করতে পারে। এই জায়গা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন থাকে, প্রত্যেক বছরই হটকেক থাকে। তাহলে আমাদের প্রশ্ন হলো মোফাজ্জল ভাইয়ের কাছে সাক্ষ্য আইনের 114 ধারায় কোন ধরনের অনুমান? সেটা মে প্রিজম স্যার। মেপ্রিজিয়াম অর্থাৎ প্রিজাম্পশন অফ ফ্যাক্ট হিসেবে কাজ করে, তাই না? জি স্যার। তাহলে ইংলিশে এটাকে যদি বলে সাক্ষ্য আইনের 114 ধারায় কোন ধরনের অনুমান উল্লেখ করা আছে, তাহলে আপনাকে বলতে হবে মেপ্রিজিয়াম দ্য এক্সিস্টিং অফ এনি ফ্যাক্ট, তাই না? জি স্যার। আদালত কতিপয় বিষয়গুলোকে অনুমান করতে পারে। এটা কোথায় আছে, কত নম্বর সেকশনে? সেটা 114তেই আছে স্যার। 114তেই আছে। কয়টা বিষয় আদালত অনুমান করতে পারে ভাইয়া? স্যার 9টা বিষয়। 9টা বিষয়। চুরির অব্যবহৃত অব্যাহতি পাওয়ার পরেও, চুরি অব্যাহতি পাওয়ার পরেও চোরাই মাল যেই লোকের দখলে থাকে, সেই ব্যক্তির দখলে উনি যদি কারণ দর্শাতে না পারে, সেই লোক চুরি করেছে বলে ধরে নেওয়া হবে, কারণ তার কাছ থেকেই পাওয়া গেছে। সাক্ষ্য আইনের কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়? 114তেই স্যার। 14 কত? এটা 14 এ স্যার 1। 14 এতে বলা আছে চুরির ঘটনার পরে চোরাই মাল যার কাছ থেকে পাওয়া যাবে ওইটাকে মনে করা হবে উনিই চুরি করেছে, তাই না? জি স্যার। উদাহরণ হিসেবে থাকতে পারে চুরির পর কয়েক দখল থেকে চোরাই মাল হিসেবে গাড়ি পাওয়া গেল। এটি আদালত কিভাবে অনুমান করবে? কয় গাড়ির চোর, তাই না? জি স্যার। ক গাড়ির ড্রাইভারও না, ক গাড়ির মালিকও না, ক গাড়ির যাত্রীও না, আমাদেরকে ধরতে হবে ক গাড়ির চোর। চোর। প্রশ্নের উত্তর দিতে সাক্ষী অস্বীকার করলে আদালত কি মনে করবেন? মানে আপনাকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোর্টে এত বেশি এই শব্দটাকে ইউজ করা হয়। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, আপনি উত্তর দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আদালত কি অনুমান করে নেবেন? তাহলে তো স্যার ধরে নেবে, মানে এটা উত্তর জানতে চাচ্ছেন যে এটা শ্যাল প্রিজম না মে প্রিজম এরকম? না, প্রশ্নের উত্তর দিতে সাক্ষী অস্বীকার করলে আদালত কি অনুমান করে নেবেন? উত্তর হচ্ছে আদালত মনে করে নেন যে সাক্ষী যদি উত্তর দেয় তাহলে তার বিরুদ্ধে যাবে। আচ্ছা আচ্ছা। জি স্যার। স্যার এটাও তো 114 দিয়ে বলা আছে স্যার। জি, এটাও প্রিজম হবে জি আপা কি বলবেন? স্যার, এটাও তো মে প্রিজম হবে স্যার। জি 114 জি, এগুলো তো ওই 14টা প্রিজাম্পশন অফ ফ্যাক্ট রিলেটেড সবগুলোই মেপিজিউম আপা। জি স্যার। স্যার এটা এইসে বলা আছে স্যার। জি, কততে বলা আছে? এটা স্যার এইস 114 এইস, অর্থাৎ এ বি সি ডি বাংলায় বলেন, এ ইংলিশে বি আমি সি বুঝতে ডি পারছি ই না। এফ জি এইচ যতে। ওকে, তার বিরুদ্ধে যদি যায়, এইসে বলা আছে 114, তাই না? জি স্যার। প্রশ্নের উত্তর দিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার মতো এবং আসবে, সেটা হচ্ছে দুষ্কর্মের সহযোগী বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয় তবে বিশ্বাস অযোগ্য হবে।
সাক্ষ্য কত নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে 114 বিতে বলা আছে স্যার। 114 বিতে বলা আছে দুষ্কর্মের সহযোগী অবশ্যই বিশ্বাসযোগ্য সাক্ষী দিয়ে সমর্থন করতে হবে। প্রত্যেকটি সেকশন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ, যখন আপনি কোর্টে যাবেন একেবারে কোর্টকে আপনাকে কোর্ট করে বলতে হবে যে স্যার দেখেন, শুধুমাত্র একজন বলেছে আমাদের অনেক দিন আগে এই ক্ষেত্রে যখন আমি এই কেউ যদি আমাকে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো খুব মনে থাকে আমার। আর এই একটা আপনাদের এরকম হয় কিনা, আমার কেউ যদি আমাকে প্রশ্ন করে এই 1 বছর 2 বছর পরে ওইটা আমি মনে রাখতে পারি, আমাকে এই প্রশ্ন আমাকে করছিল, হ্যাঁ এটা আমার কেমন যেন মনে থাকে। এই প্রায় 2 বছর বা 1 বছর আগে আমাদের এখানে আছে কিনা জানি না, আমাদের একজন সাবেক স্টুডেন্ট ও জাহাঙ্গীর ভাই, উনি আমাকে একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া এরকমও তো হইতে পারে কোনো ব্যক্তি ফাঁসানোর জন্য 164 এই যে আমাদের দুষ্কর্মের সহযোগী যেটা 30 নাম্বার সেকশন পড়াই দিলে উনি বলছিল যে একজন আরেকজনকে ফাঁসানোর জন্যই এরকম করার কথা তো বলতে পারে যে আমি তো গাঁজার ব্যবসা করি না, আমি তো গাঁজা খাই, কিন্তু গাঁজার ব্যবসা আসলে মূলত মিজান সাহেব করে অন্যকে ফাঁসানোর জন্য। জি স্যার। এই প্রশ্নটা অনেকদিন আগে করেছিল, যে সেই কথাটার অর্থ দিয়ে আমি বলছি যে প্রশ্নটার সাথে মিল রেখেই বলছি যে দুষ্কর্মের সহযোগী যদি কোনো বিবৃতি দেয় তার প্রয়োজনীয় আরো তথ্যাদি দ্বারা যদি সমর্থন না করা যায় সেটাকে বিশ্বাস করা যায় না। সাক্ষ্য 114 বিতে বলা আছে। ওকে, জি স্যার। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রশ্ন আসে। বিচারিক বিষয় সরকারি কার্যাবলীর নিয়মিত সম্পন্ন খুবই বিষয় গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে, আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। এটা 114 ই। 114 এক্স্যাক্টলি প্রশ্ন হবে হচ্ছে বিচারিক বিষয় বা সরকারি কার্যক্রমের নিয়মিত সম্পূর্ণ হয়েছে বলেই ধরে নেওয়া হবে, মানে বিচার সঠিকভাবেই হয়েছে বলে ধরে নেওয়া হবে। কত 114 ইতে বলা আছে সাধারণত যখনই কোনো আপিল মামলা হয়, আপিলে মানে নিম্ন আদালতের রায়টার বিরুদ্ধে যখন আপিল হয় এই সেকশনের 14 ইটা সব সময় আপিল কোর্টটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে, যে নিম্ন আদালত যে রায় দিয়েছে ধরেই নেওয়া হচ্ছে যে সেই রায়কে সঠিকভাবে পালন করা হয়েছে। এখন প্রশ্নটা কি, এইভাবে সাধারণত রায়গুলো হয়। যেই প্রশ্নের উত্তর দিলে কোনো ব্যক্তি আইনগতভাবে বাধ্য না, কিন্তু যদি উত্তর দিতে অস্বীকার করে তাহলে কোর্ট কি মনে করবে না। আবারও এই প্রশ্নটাই জিজ্ঞেস করতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। স্যার এইসে বলা আছে 114, এটা মে প্রিজম উত্তর দিলে তার বিরুদ্ধে যেতে পারবে, এই জন্য সে উত্তরটা দিবে না। জি স্যার। তাহলে ভাইয়া এক নজরে যদি আপনি 114 সম্পর্কে একটু বলেন যে 114 তে কি আছে, কয়টা বিষয় আছে, গুরুত্বপূর্ণ কি কি বললাম, জাস্ট হাফ মিনিটে 5 মিনিটের মধ্যে আপনি যদি বলেন। 114 টাইটেল হচ্ছে স্যার যে আদালত কতিপয় অর্থাৎ কিছু নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। ঘটনা দ্বারা অনুমান করতে পারে। জি স্যার, সেটা হচ্ছে 114 এতে বলছে যে চোরাই মাল, চুরি হওয়ার পর চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সে যদি কারণ দর্শাতে না পারে তাহলে কোর্ট তাকেই চোর হিসেবে ধরে নেবে। আর বিতে বলতেছে যে গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী আসামির আসামি দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য হবে। বিশ্বাসের অযোগ্য। জি স্যার। আর 3 নম্বরে বলছে যে বরাত চিঠি, আমি এইটা এইভাবে মনে রাখছি, বিল অফ এক্সচেঞ্জ। জি স্যার, বিল অফ এক্সচেঞ্জ। আর ডিতে বলতেছে যে ওই কোনো বস্তু পূর্বের যে অবস্থায় ছিল সেটা যদি বিদ্যমান না থাকে পরবর্তীতে, অর্থাৎ যে বস্তু বা বস্তুর অবস্থা সাধারণ যে সময় পর তার বিদ্যমান থাকে না, জি স্যার, তার চেয়ে কম সময়ের মধ্যে সেই বস্তু বা সেই বস্তুর অবস্থা বিদ্যমান বলে দেখানো হয়, সেটা বিদ্যমান আছে বলে ধরে নেওয়া হয়। জি স্যার। আর তারপরে বলতেছে যে বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে। এটা ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি। আর সালাউদ্দিন ভাই কি আছেন?
ব্যস্ত আছেন নাকি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কোর্ট থেকে কেবল আসলাম স্যার। সিনিয়র স্যারে না, আজকে স্যার অসংখ্য কাজ, শেষ দিন স্যার, কেবল আসলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু রেস্ট নেন না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। শিল্পী আপা আছেন? শিল্পী আপা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শিল্পী আপা? ভালো আছেন তো না? হ্যাঁ স্যার, স্বকার্যজনিত বাধা একটা শব্দ বলেছিলাম, স্বকার্যজনিত বাধা। ইংলিশে এই শব্দটাকে কি শব্দ বলা হয় আপা? স্বকার্যজনিত বাধা এটা ইংলিশে হবে স্যার অ্যাস্ট্রোপেন। স্টোফেলস নীতি, তাই না? এটা কোথায় আছে? আর এটা আছে সাক্ষ্য আইনের 115 সেকশনে। স্টোফেল কি রেগুলার যে স্ট্যাটিউটরি ল সেটার কি এগেইনস্টে যেতে পারে? আইনের বিরুদ্ধে? জি, আইনের বিরুদ্ধে যেতে পারে না স্যার। এক্স্যাক্টলি, আইনের বিরুদ্ধে স্টোফেলস নীতি ব্যবহার করা যায় না। স্টোফেলস স্বকার্যজনিত বাধা তো আমি বুঝতে পারছি না আপা, এটা আসলে কি? এটা স্যার যদি পূর্বে কোনো স্বীকৃতি দিয়ে থাকে, এই স্বীকৃতিটা মানে পরবর্তীতে ওইটা হচ্ছে মানে অন্য অস্বীকার করতে স্বীকৃতি পারে। অস্বীকার করতে পারবে না ওই পূর্বের স্বীকৃতিটা। এইটা এইটা একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন? তো স্যার যদি কোনো ব্যক্তি তার কাজ কাজ দ্বারা বা কার্যবিরতি দ্বারা অন্য কাউকে বিশ্বাস করায় যে সে আসলে তার যেমন হতে পারে তার একটা সম্পত্তি, আসলে সে মালিক না, তার বাবার হ্যাঁ সম্পত্তি স্যার, সে নিজেকে। হ্যাঁ, এটা হচ্ছে জমিটা যখন হচ্ছে বিক্রি করার কন্ট্রাক্ট করে মানে জি, চুক্তিবদ্ধ হয়, তো পূর্বে বলছিল যে ওই জমিটা তার, কিন্তু পরবর্তীতে বিক্রি হওয়ার পরে সে তার হচ্ছে মানে বিবৃতিটা উল্টাতে চাচ্ছে, কিন্তু হচ্ছে জি, ওইটা আবার একটা পেলে বাধা হবে, সকার্যজনিত বাধা, যে পূর্বে যেটা উনি হচ্ছে বিবৃতিটা দিচ্ছে ওইটাই হচ্ছে আহ, তাকে পালন করতে হবে, মানে স্বীকার করে নিতে হবে। ওকে, ঠিক আছে, এইটাই। আচ্ছা, আমরা তাহলে সাক্ষ্য আইনে স্টোফেলস নীতির সংজ্ঞা পাইলাম 115 নম্বর সেকশনে, তাই না? আর জি এটাকে স্যার। আমরা বলছি স্বকার্যজনিত বাধা। 116 একটা সেকশন আছে, সেখানে দুইটা নীতির কথা উল্লেখ আছে। কি কি আছে আপা? দুইটা নীতি কোন দুইটা সেকশন? 16তে আছে ভাড়াটিয়া আর হচ্ছে ভাড়াটিয়ার সাথে সম্পর্ক কার? মালিকের। তাহলে মানে প্রথম কথা হচ্ছে পেমেন্ট, ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে স্টপেজ নীতি। জি, দ্বিতীয়টা হলো পেমেন্ট এবং হচ্ছে ল্যান্ডলর্ড। এক্স্যাক্টলি, যেটাকে লাইসেন্সি বা লাইসেন্সর আমরা বলছি, তাই না? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের 116 নম্বর সেকশনের কয়টি ক্ষেত্রে স্টপেজ নীতির সম্পর্কে আলোচনা করা হয়েছে? কয়টি নীতি? দুইটা নীতির কথা সম্পর্কে বলা হয়েছে, তাই না? এ বি এর বরাবরে একটা বিল অঙ্কন করেন, বি অস্বীকার করেন যে এ এর পৃষ্ঠ অঙ্কন করার ক্ষমতা নাই, সেক্ষেত্রে কি হবে? স্বীকৃতি হবে, স্বকার্যজনিত বাধা হবে, মৌন স্বীকৃতি হবে, নাকি দাবি ত্যাগ করতে হবে? স্বকার্যজনিত বাধা হবে। ওকে, হু মে টেস্টিফাই, কে সাক্ষী দিতে পারে আপা? এটা স্যার হচ্ছে মানে সাক্ষী যে কোনো ব্যক্তি দিতে পারে, তবে তার শর্ত হচ্ছে তাকে বুঝে এবং আদালতে আহ, বিবৃতিটা বুঝে যদি সাক্ষ্য দিতে পারে তাহলে যে কোনো অর্থাৎ ব্যক্তি অর্থাৎ হচ্ছে সাক্ষ্য এইভাবে দিতে মনে পারে। হয় যে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে এবং ওই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হলে যে কোনো ব্যক্তি কি করতে পারে? সাক্ষ্য দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে যদি বলে অল্প বয়সের কথা বলতে পারে, অতিবৃদ্ধের কথা বলতে পারে, দৈহিক ও সবাই দিতে মানসিক পারে। রোগ, সবাই দিতে পারে। তাহলে আপনাকে যে ধরনের প্রশ্নই করুক না কেন, যেমন একটা প্রশ্ন 2022 সালে এসেছিল, বোকা বানানোর জন্য সর্বনিম্ন কত বছর বয়সে একজন শিশু আদালতের সাক্ষ্য দিতে পারে? স্যার কোনো সাক্ষীর বছর? বয়স যে কোনো কোনো ব্যক্তি বয়স? বয়স।
দিতে পারে। বয়স নেই। তাহলে উত্তর আমাদের কিন্তু ওই দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না আপা? জি, বোবা সাক্ষীর সম্পর্কে কোথায় বলা আছে আপা? বোবা সাক্ষী আছে স্যার 119-এ ড্রাম উইটনেস। 119 নম্বর সেকশনে বোবা সাক্ষীর কথা বলা হচ্ছে। স্বামী বা তার স্ত্রীর যোগ্য সাক্ষ্য কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? সাক্ষ্য আইনে 120। 120 নম্বর সেকশনে একজন বিচারাধীন আসামি কোন ধারায় ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? বিচারাধীন। আচ্ছা, অন্য একটা বিষয় আমরা এই সম্পর্কিত একটা প্রশ্ন হতে পারে, সাক্ষ্য আইনের কত অধ্যায়ে এই যে সাক্ষী গঠন উইটনেস নিয়ে আলোচনা করা হয়েছে? যদি অধ্যায়ের কথা বলেন 6, 7, 8, 9 নম্বর অধ্যায়, এরকম অধ্যায় সম্পর্কে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন করে, রেগুলার করে না, হঠাৎ হঠাৎ একটা প্রশ্ন করে বসতে পারে। স্যার এটা কি সপ্তম অধ্যায় হবে নাকি? এটা নবম অধ্যায় হবে। নবম অধ্যায়। তাহলে একজন বোবা সাক্ষী, একটা বোবা সাক্ষী যদি সাক্ষী দেন, এই সাক্ষীটা কি হিসেবে মৌখিক সাক্ষী হবে, লিখিত সাক্ষী হবে, দালিলিক সাক্ষী হবে, নাকি বোবা সাক্ষী হবে? এই সাক্ষীটাকে আমরা কি সাক্ষী বলবো? মৌখিক সাক্ষী হিসাবে গণ্য হবে। অর্থাৎ ইশারার মাধ্যমেও যদি কোনো সাক্ষী দেওয়া হয় তাহলে সেটাকে মৌখিক সাক্ষী হিসেবে গণ্য করা হবে। খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু সেকশন। এই সেকশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং প্রশ্ন হতে পারে। তো এই জায়গা থেকে আপনার প্রশ্ন হওয়ার মতো প্রশ্ন আছে। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমরা তো সাক্ষীর কথাই বলছি, একটা প্রশ্ন এখানে বিভিন্ন সময় আলোচনা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি কি সাক্ষী দিতে পারে যিনি আসামি? অভিযুক্ত ব্যক্তি না স্যার। দিতে পারেন না? না স্যার। রাইট টু ডিফেন্স বাই একটা সেকশন আছে, মানে আসামির সাক্ষী, আসামির পরীক্ষা, এরকম একটা সেকশন আছে, 340 আছে ফৌজদারি কার্যবিধিতে, 340 আছে। না স্যার 340 স্যার আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে পারে স্যার। তাহলে তো দিতে পারে। দিতে পারে স্যার। একজন দুষ্কর্মের সহযোগী অন্য একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে, সাক্ষী যোগ্য হবে, কিন্তু সেটার উপরে ভিত্তি করে রায় দিবেন বা রায় কি হবে, ভুল হবে কি শুদ্ধ হবে সেটার কথা বলছি না। আমরা বলছি যে একজন দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী, যে কেউই তো যোগ্য সাক্ষী যদি প্রশ্ন উত্তর দেওয়া যায় এবং সে যদি বুঝিয়ে উত্তর দিতে পারে, সবাই তো যোগ্য সাক্ষী, তাই না আপা? জি স্যার। এই যে প্রশ্ন বুঝিয়ে উত্তর দেওয়া বা একজন দুষ্কর্মের সহযোগী অন্য ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হিসেবে বিবেচনা করা হয়, সেকশন থেকে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনে 133। 133-এ আলোচনা করা হয়েছে। ভেরি গুড। সকল দেওয়ানি ও ফৌজদারি মামলায় স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে গণ্য হবে তখন যোগ্য সাক্ষী হিসেবে নাকি অযোগ্য সাক্ষী হিসেবে? হ্যাঁ, ওইটা ওষুধ খাওয়া যাবে না। যোগ্য সাক্ষী হিসাবে। ওই ওষুধটা খাওয়া যাবে না, ভালো করে বোঝা যায় না। জি স্যার। ভালোভাবে বুঝছেন তো নাকি? তুই তো ভালো করে নামটা কভার পারবি না, ওর না জেনেরিক নাম বা কি? স্যার চেষ্টা করতেছি, আপনি তো সবাইকে হেল্প করতেছেন যেভাবে যে যাচ্ছে। তো গতি বাড়াইতে হবে, আরো গতি বাড়াইতে হবে। সৌরভ ভাই আছেন? সৌরভ আর ড্যাশ এটিএস, তাই না? আজকে কি কোথায় ঢাকা আর এ বাড়িতে চলে আসছে নাকি ঢাকা? এ আর টি এইচ ড্যাশ আপনি ক্লাস শুরু করতে এ ও আচ্ছা, তার শব্দ শোনা যাচ্ছে না, তাই না? ও আর্থ এ, জি, আচ্ছা। আর্থ এ ডিএস পাঠ্যক্রম সম্পর্কে পিএস আলোচনা করা হয়েছে। জি, আমাকে কি শুনতে পুলিশ, পাচ্ছেন পি আপনি? পুলিশ এস, পি পুলিশ, পুলিশের পি এস, আমাকে শুনতে
বুঝতে টি পারছেন? টি এস টি থানা থানা হ্যাঁ, টি আমি শুনতে পাচ্ছি এস স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ ঠিক আছে সাক্ষীর একটা ক্রম ঠিক আছে দেখো স্যার, সাক্ষ্য প্রমাণের ক্রম হচ্ছে 138 হবে। আর স্যার সাক্ষীর ক্রম 138। সাক্ষীর ক্রম স্যার 135 স্যার। কি বলা আছে 135 ভাইয়া? স্যার এখানে ক্রম এটা নির্ধারণ করবে আদালত, মানে তারপরে কে সাক্ষী দিবে এটা আদালত নির্ধারণ এই করবে। ক্রম- এটা বলা এই আছে ক্রমটা 135 আর 38 হচ্ছে কিভাবে হয় ক্রমটা? ক্রমটা কেমন হয়? মানে কার পর কার কিভাবে হয়? 138 বলেছে প্রথমে জবানবন্দি হবে, তারপর জেরা হবে, তারপর স্যার পুনর্জবানবন্দি হবে এবং প্রয়োজন হলে স্যার ফার্দার ক্রস এক্সামিনেশনও হতে পারে, অধিকতর জেরা হতে পারে। এক্স্যাক্টলি। তাহলে সাক্ষীর গ্রহণের ক্রম যদি আমাদের হয় জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি, তাই না? জি স্যার। ওকে। চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, চরিত্র সম্পর্কে অর্থাৎ উইটনেস টু ক্যারেক্টার সম্পর্কে কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? 140 স্যার। সেখানে কি জেরা বা পূর্ণ জেরা করা যাবে? জি স্যার যাবে, জেরাও করা যাবে, মানে স্যার পুনর্জবানবন্দি নেওয়া যাবে স্যার। ওকে। ইঙ্গিতবাহী প্রশ্ন কোথায় আছে? স্যার 41 স্যার। ইঙ্গিতবাহী প্রশ্ন কি? স্যার ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে এমন প্রশ্ন যেটার মধ্যেই উত্তর লুকায় থাকে, যেখানে যে হচ্ছে উত্তর দেবে সে হ্যাঁ অথবা না বললেই প্রশ্নটার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে স্যার। এগুলাই স্যার ইঙ্গিতবাহী প্রশ্ন। দুষ্কর্মের সহযোগী একে অপরের কেমন সাক্ষী? যোগ্য সাক্ষী, অযোগ্য সাক্ষী নাকি? যোগ্য সাক্ষী স্যার, যোগ্য সাক্ষী। যোগ্য সাক্ষী। যোগ্য সাক্ষী সম্পর্কে কততে বলা আছে? স্যার দুষ্কর্মের সহযোগী স্যার কোঅ্যাকিউজ স্যার 30 ধারা। না, স্যার তাহলে 133 ধারা স্যার এটা। 133 ধারা। সাক্ষ্য আইনে নিজের দুষ্কর্মের সহযোগীকে প্রয়োজনীয় সাক্ষী দ্বারা সমর্থন করার প্রয়োজন হয় কত নম্বর সেকশন অনুযায়ী? দুষ্কর্মের ওইটাই তাহলে সহযোগী, স্যার 30 হবে। এটা হবে 114 খ। কিছুক্ষণ আগেই তো আলোচনা করলাম। ও আচ্ছা স্যার, ওই যে জি স্যার একম, জি স্যার ঠিক স্যার 14 একটা রায় দেওয়ার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে ভাইয়া? স্যার এটা সুনির্দিষ্ট নাই, 134। 134 নম্বর সেকশন অনুযায়ী কোনো সংখ্যা নাই, তাই না? 1 জন, 10 জন, 20 জন, যে কয়েকজন কেন না প্রয়োজন হয়। ইঙ্গিতবাহী প্রশ্ন কোথায় করা যাবে না? ইঙ্গিতবাহী প্রশ্ন স্যার সাধারণত ওই যে মানে জবানবন্দিতে করা যাবে না এবং পুনর্জবানবন্দিতেও করা যাবে না, তবে 3টা বিষয় করা যেতে পারে। সেটা যদি পরিচয়মূলক হয় বা কোনো স্বীকৃত বিষয় হয় এবং যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় সে বিষয়ে জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতেও করা যাবে, কিন্তু সাধারণত করা যাবে না যদি গুরুত্বপূর্ণ আপত্তি হয়। অ্যাকর্ডিং টু সেকশন 142 স্যার। ওকে 142। ওকে। একজন সাক্ষীকে আইনসঙ্গতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কোন সময়? আর ওই যে 46 ধারা স্যার 146। 146 নম্বর সেকশন। আমি প্রশ্ন হ্যালো করেছি একজন সাক্ষীকে দিদি নাই দিদি আইনসঙ্গতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কখন? মানে জবানবন্দির সময় নাকি জেরার সময়? স্যার ওটা 43 ধারা জেরার সময়। তুই তো প্রশ্ন মনিরা কি লেখছে সেটা তো করবে যে আটলিন ডিএস হ্যাঁ অশ্লীল এবং কুৎসাজনিত যদি ডি- প্রশ্ন করা হয়, ডিএস সেক্ষেত্রে প্রশ্নটি সরাসরি বিচার্য বিষয়ের সাথে যদি ঠিক আছে। সম্পর্কিত না হয় তাহলে বাতিল করতে পারে কোর্ট, তাই না? জি স্যার পারে। কত নম্বর সেকশন অনুযায়ী? স্যার অশালীন স্যার 151 আর হচ্ছে ইনসাল্ট বা অ্যানোয়িং যেটা সেটা 152 আর অশ্লীলতা স্যার। 146 ধারায় কি বলা আছে?
স্যার ওই যে সত্যবাদিতা পরীক্ষার জন্য যেসব প্রশ্ন জেরায় আইনসম্মত, মানে যাকে জেরা করা হচ্ছে তার সত্যবাদিতা পরীক্ষা করা যাবে, জেরাতে তার পরিচয় বা তার মর্যাদা বা সামাজিক স্ট্যাটাসটাকে পরীক্ষা এক্সামিন করা যাবে। আর তার চরিত্র নিয়ে বিশ্বাসযোগ্যতা, মানে তার চরিত্র প্রিভিয়াস কোনো অফেন্স থাকলে সেটা নিয়ে তাকে প্রশ্ন করে তার চরিত্র করা যাবে, নিশ্চয়তা বা দোষ সৃষ্টি করে এরকম কিছু করা যাবে স্যার। কখন সাক্ষীকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায়? কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে? এটা তো কোনো প্রশ্নের মোকদ্দমা এবং কার্যকারী সম্পর্কে যদি প্রাসঙ্গিক হয়, স্বাস্থ্যবিদ্যা পার্সেপশনে আছে। আচ্ছা, আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনার কাছ থেকে উত্তরটা চাচ্ছি। সেটা হচ্ছে বৈদিক সাক্ষী কি? কত নম্বর প্রশ্ন বৈদিক সাক্ষী সম্পর্কে আলোচনা করা হবে? বৈদিক সাক্ষী হচ্ছে 154। এখানে সাক্ষী আহ্বানকারী যে পক্ষ, সেই সাক্ষী এসে তার উল্টো সাইডে বা তার বিপরীতে যখন সাক্ষী দেয় তখন সে তাকে স্যার হোস্টাইল উইটনেস তৈরি করা হয়, ডিক্লেয়ার করা হয়। এবং তার যে বিষয়টা জেরার বিষয়ে স্যার বলা আছে 155, তাকে কিভাবে প্রশ্ন করা হবে ওই বিষয়টা 155। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম, এক্সামিন, ক্রস এক্সামিন, রি এক্সামিন, এগুলো আমরা সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। 35 নম্বর সেকশনে আমরা এগুলো পেয়েছি। আর সাক্ষী গ্রহণের যে ক্রম, সেটা 38 নম্বর সেকশনে পেয়েছি। এগুলো সম্পর্কে খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছেন। ইংলিশ বাকি প্রশ্ন, লিডিং কোশ্চেন কখন করা যায়, লিডিং কোশ্চেন কখন করা যায়, এখান থেকে প্রশ্ন হয়। 145 নাম্বার সেকশন থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যেটা 161 এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। 161 পুলিশ যে বিবৃতি, পুলিশের কাছ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, পরবর্তীতে 161 হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটাতে যে সমস্ত আইনসঙ্গত প্রশ্ন করা যায়, অ্যাকর্ডিং টু সেকশন 636 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন করতে পারে। এবং এখান থেকে একেবারে 30 থেকে 101 থেকে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত সেকশন আমি টাচ করলাম, সেই সমস্ত সেকশন আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। রীতিমতো প্রত্যেক বছর এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে। আসলে প্রশ্ন করা বা আলোচনা করার শেষ নাই। আমি একেবারে এই বইটাতে কোন দুটা দিন একেবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে প্রশ্ন জিজ্ঞেস করলে তবেই যা মনের মধ্যে শান্তি লাগে যে এই প্রশ্নগুলো আমরা করেছি। আমি যে প্রশ্ন গত বছর যারা আমাদের সাথে ছিলেন, আমি যে প্রশ্নগুলোর কথা আলোচনা করতে করতে যেটা বলেছি, সেই প্রশ্নগুলাই অনেকগুলো কমন পড়েছে। এরকম আমাদের অনেকেই আপনারা যারা ছিলেন, যারা আছেন, তারা দেখবেন যে অনেক আলোচনা করতে করতে এই প্রশ্নটা হুবহু কমন পড়ে গেছে, যেগুলো আলোচনা হয়েছে বই থেকে বা বিভিন্ন। যাই হোক, আমাদের নির্ধারিত যে আমার ক্লাস শিডিউল, অর্থাৎ 1 ঘন্টার সময় অলরেডি ডান হয়ে গেছে। আমরা